আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে লাইভ ক্লাসে। আজকে আমরা বিগত সালের যে নিবন্ধন পরীক্ষা আসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে সমাধান করব। তো এই জন্য সবাইকে একটু লাইভ ক্লাসটা দ্রুত জয়েন করবেন সবাই, এবং সবাই একটু ক্লাসটা সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানান যে কেমন আছেন সবাই। দ্রুত দ্রুত। আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা দেখতেছেন তাও কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন। একটা চার্জার দিও। আমরা মোটামুটি জয়েন করে ফেলছি। জটফর, সাবিনা, ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন জাহান, মানিক, আমাদের মারিয়া নূর, খাদিজা আক্তার, ইমরান হাসান। ইমরান, আসলে ছেলেদের চাকরি লাগে না, ছেলেরা মনে করেন যে তাদের চাকরি দরকার নেই। মেয়েদের যে চাকরি দরকার তা আমাদের লাইভ ক্লাসে দেখা যায় যে মেয়েদের অংশগ্রহণ সবচেয়ে বেশি থাকে। আর মেয়েদের অংশগ্রহণটা সবচেয়ে বেশি কারণ তাদের একটা চাকরি দরকারি, আর ছেলেদের চাকরি খুবই কম দরকার বাংলাদেশে। কারণ তারা মনে করেন অনেক ধরনের কাজ আছে বাংলাদেশে, তারা যে কোনো একটা কাজ করে তারা কি করতে পারে, তারা জীবিকা নির্বাহ করতে পারে। এজন্য তাদের খুবই মানে কম, এটা হলো সত্য কথা। যেটা স্যার সাহারি খাচ্ছি, সালাম দেওয়া কি উচিত হবে? তোমার মনে চায় দাও, না মনে চায় না দাও, ঠিক আছে। এটা তো একটু লেখি কি সমস্যা? কত ধরনের নিয়ম আছে, একটু লিখবে আসসালামু আলাইকুম, এটা কি মুখ দিয়ে বলা লাগে? হ্যাঁ, এটা তো মুখ দিয়ে বলা লাগে না। স্যার বগুড়া থেকে দেখছি, স্যার চাঁপাইনবাবগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, আর কোন ময়মনসিংহ থেকে জুলাসউদ্দিন, মমিনুল ইসলাম। না, ছেলেরা এবার কমেন্ট করছে। গোলাম রাব্বানি, পাপ্পু আছেন আমাদের সাথে, ফাহিম সিলেট থেকে আছেন আমাদের, জুলাসউদ্দিন আছেন আমাদের সাথে, তাই তো। জান্নাতুল ফেরদৌস আছেন আমাদের সাথে, আবার ফাতেমা তুজোহরা শিল্পী, তিনি শেরপুর থেকে আছেন। দ্রুত 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 জয়েন করে ফেলি, তাহলে আমরা ক্লাসটা আর কি ঝটফট করতে পারবো। আচ্ছা, এখানে একটা আছে ওয়ার অ্যান্ড পিস, চমৎকার একটা উপন্যাস, ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি। এই উপন্যাসের রচয়িতাকে, এটা 17তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা একটা প্রশ্ন। ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, এই উপন্যাসটির রচয়িতাকে বলেন? কার্ল মার্কস, জন অস্টিন, মন্টেস্কিউ, না লিও টলস্টয়? ওয়ার অ্যান্ড পিস কার লেখা বলেন তো? এটা কিন্তু অনেকবার পরীক্ষা কিন্তু আসছে, এটা আরো অনেক 10 থেকে 20 অঙ্কের অনেক চাকরি পরীক্ষা আসবে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওয়ার অ্যান্ড পিস, এই বিখ্যাত একটা গ্রন্থটা কার? কার্ল মার্কস, বিখ্যাত জার্মানি লেখক কার্ল মার্কস লিখেছেন, নাকি জন অস্টিন লিখেছেন, নাকি মন্টেস্কিউ, নাকি লিও টলস্টয়? দেখি কে পারেন এটা। মেঘবালিকা, তিনি বলে স্যার ঘ নাম্বার। হাফেজ মৌলানা সাহেব, তিনি বলছেন কক্সবাজার থেকে। রুকসানা মোহাম্মদ, আসসালামু আলাইকুম স্যার, ঠাকুরগাঁ থেকে আসি। বা হাফেজ শওকত হোসেন, দ্রুত দ্রুত কোনটা হবে বলো না, দ্রুত কোনটা হবে? তারা বলতে পারেন না আসলে। এই সহজ একটা প্রশ্ন, এগুলো উত্তর যদি আপনারা না বলতে পারেন তাহলে আপনাদের চাকরি হবে কেমনে বলেন তো? আপনাদের আমরা সবসময় সহজ সহজ প্রশ্নগুলো পড়াই থাকি। আপনারা একবার ভেবে দেখেছেন যে আমরা যেগুলো পড়াই এটা পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্নগুলা, এবং এই প্রশ্নগুলো উত্তরই আপনারা পারতেছেন, তাহলে মনে করেন যে আপনি পরীক্ষার হলে কি করবেন। এই জন্য বললাম বেসিক থেকে শুরু করেন। যদি চাকরি করার ইচ্ছা থাকে বেসিক থেকে পড়াশোনা শুরু করেন, দৈনিক রুটিন মাফিক পড়াশোনা করেন, দৈনিক অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা এখন থেকে পড়াশোনা শুরু করেন। আর যদি মনে করেন যে না আপনি পড়াশোনা করতে পারবেন না, তা আপনার জন্য এই চাকরি না, আপনি অন্য কোনো পেশা বেছে নিতে পারেন। আপনি বিজনেস আছে, অনেক ধরনের ব্যবসা আছে, আপনি টিকটক করতে পারেন, টিকটক করলে অনেক টাকা ইনকাম করা যায়। তো অনেক ধরনের কিন্তু বর্তমানে ইনকামের সোর্স আছে, আপনি সেগুলো করতে পারেন। আর যদি মনে করেন যে একটা চাকরি নিতে হবে, সরকারি এই যে একটা বেসরকারি নিবন্ধন দিয়ে চাকরি নিতে হবে, আপনি একজন টিচার হবেন, তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তো ওয়ার অ্যান্ড পিস বিখ্যাত এই বইটা হলো লিও টলস্টয়ের একটা বিখ্যাত গ্রন্থ। তাই লিখে রাখেন, ওয়ার অ্যান্ড পিস, এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা লিও টলস্টয়।
দ্রুত লেখেন, দ্রুত। এর পরের প্রশ্নটা আমরা একটা দেখি কি আছে, বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে, কারণ এই উষ্ণতম স্থান, বাংলাদেশের উষ্ণতম স্থান, তা ওই বাংলার ভিতরে জিকেও ঢুকে পড়ছে, সমস্যা নেই, আমরা জিকেও পড়ে ফেলবো। তা বাংলাদেশের উষ্ণতম স্থান অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি গরম লাগে, তুমি এটা আছে লালখান আছে, অর্থাৎ সিলেটের লালখান আছে, আবার লালপুর আছে, নাটোরের লালপুরও আছে, এদিকে আছে রাজশাহী, ওই নিচে আছে বগুড়া। এবং আপনাদেরকে বলতে হবে যে বাংলাদেশ সবচেয়ে গরম লাগে কোন জায়গাটায়, এর সবচেয়ে উষ্ণতম স্থান কোনটা বলতে পারবেন? স্যার 3টাতে অপেক্ষা করতেছি। ইমরান মাহাদুর, তুমি কার জন্য 3টা থেকে অপেক্ষা করতেছো? সাজু বলছে ঘুম আসতেছে, ঘুমাই পড়ো। এটা কমেন্ট করার তো দরকার না, তোমার ঘুম আসতেছে, তুমি ঘুমাই পড়ো, দ্রুত দ্রুত। এটা কি হবে? লালপুর, অনেকে বলছে লালপুর। হ্যাঁ, এই যে দেখবেন যে এখানে লাল খান, এই খানদের শাহরুখ খান আর লাল খান আর নায়ক পাতলা খান, এদের এখানে কিন্তু কোনো গরম লাগে না, এদের এখানে গরম লাগে না, সবচেয়ে গরম লাগে এই লালপুর। কোথায়? এই লালপুর। তাহলে বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটা? এই যে লালপুর। কোথায় এটা? লালপুর, নাটোর। সেটা কোথায়? লালপুর। এই যে লালপুর। আর এই লালপুরটা কোথায়? নাটোরের লালপুর। এই নাটোরের লালপুর, এখানেই বাংলাদেশের সবচেয়ে বেশি গরম লাগে। একজনে কয় রাজশাহী, রাজশাহীতে গরম লাগে। ওরে মিয়া, কই পাও এগুলা? রাজশাহীতে গরম লাগে, রাজশাহীতে ঠান্ডা লাগে, যাই দেখবো ওখানে কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতেছে মানুষ। তাই বাংলাদেশ সবচেয়ে উষ্ণতম স্থান হলো নাটোরের লালপুর। আর যদি বলা হয় বাংলাদেশ সবচেয়ে ঠান্ডা কোথায়, এটা হলো সিলেটের লালখান। এটা হলো সিলেট, এটা হলো সিলেটের লালখান। এখানে এখানে বাংলাদেশের মানে কি, এখানে সবচেয়ে ঠান্ডা এলাকা বা কম উষ্ণতম স্থান হলো সিলেটের লালখান, আর সবচেয়ে গরম হলো নাটোরের লালপুর। হয়ে গেল। এটা চমৎকার জিনিসটা আসে পরীক্ষা আছে, দেখি এটা। এই প্রশ্নটা দেখি আমরা, এখানে কি বলেছে যে বাংলা ভাষার মূল উৎস কি? এখানে বলছে হিন্দি ভাষা আছে, বৈদিক ভাষা আছে, উড়িয়া ভাষা আছে, অনার্য ভাষা। তো এখানে আসলে বাংলা ভাষার মূল উৎস কি? দেখো, বাংলা ভাষার মূল উৎস কি বলতে পারবা? বাংলা ভাষার মূল উৎস একটা হলো ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় থেকে কি আসছে আমাদের? ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়। এখান থেকে আসছে ভারতীয় আর্য, ভারতীয় আর্য। তো এখান থেকে আসছে প্রাকৃত ভাষা, এখান থেকে এসেছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে দুটা ভাষার জন্য, একটা আমাদের বাংলা ভাষা, একটা আমাদের বাংলা ভাষা, আর একটা হলো আমাদের অসমিয়া ভাষা, আর একটা হলো আমাদের অসমিয়া ভাষা। তাহলে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই প্রাকৃত ভাষা থেকে। তা অপশনে দেখো কোথাও কিন্তু এটা নেই, হিন্দিও নাই, বৈদিকও নাই, উড়িয়াও নাই, অনার্যও নাই, আসলে কোনোটাই উত্তর নাই। তবে এরকম যদি বিপদে পড়েন, এই প্রশ্নটা যদি আবার আসে, সেক্ষেত্রে কাছাকাছি উত্তর আসে এই অনার্য ভাষা। কোনটা আসে? এটা কাছাকাছি উত্তর হতে পারে, কাছাকাছি একটু উত্তর হতে পারে, সেটা হলো অনার্য ভাষা। বৈদিক তো হবেই না, কারণ বৈদিক হলো বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। বেদ আছে না, হিন্দু ধর্মাবলম্বী বেদ, এই বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। তো উত্তর তো এটা হবেই না, ঠিক আছে, এটা তো হবেই না কখনো, এটা তো হবেই না। তাই কাছাকাছি একটু আছে অনার্যদের ভাষা। কি আছে? অনার্যদের ভাষা। তাহলে এই যে বাংলা ভাষার মূল উৎস কি? অবশ্যই হবে প্রাকৃত ভাষা। কি হবে? প্রাকৃত ভাষা। অপশনে যদি প্রাকৃত ভাষা না থাকে, সেক্ষেত্রে কিছু করার নাই, তুমি এই অনার্য টিক দিতে পারবা। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে তো? বাট তাহলে আমরা বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা, প্রাকৃত না থাকলে ওই অনার্য মেরে আসবে, কিছু তো করার নাই। পরের প্রশ্নটা দেখি, বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি? বলো দ্রুত। এই প্রশ্নটা আসছে আমাদের 17তম বেসরকারি প্রভাষক নিবন্ধন 2022 সালের প্রশ্ন। ঝটপট বলতে হবে যে বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি? এটা কি মধুমালতী, নাকি চর্যাপদ, নাকি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, নাকি বৈষ্ণব পদাবলী? দ্রুত বলেন এটা কি? এই মধুমালতী কাব্যটির মূল রচয়িতা হলো কবি মনোঝন। এটা কার রচয়িতা? কবি মনোঝন, কবি মনোঝন এলো মধুমালতী কাব্যটির রচয়িতা। এটা হলো একটা রোমান্টিক প্রণয়োপাখ্যান। মধুমালতী এটা হলো মধ্যযুগের একটা রোমান্টিক কাব্য। লিখে রাখো, এটা হলো একটা রোমান্টিক, এটা একটা রোমান্টিক কাব্য বা রোমান্টিক প্রণয়োপাখ্যান। মধুমালতী কবি মনোঝন রচিত মধুমালতী একটা রোমান্টিক কাব্য। এবার বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি? তোমরা কি বলতেছো? গ, অবশ্যই বলছে মধ্যযুগের। কি বলেছে? মধ্যযুগের। তা মধ্যযুগের তো অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর যদি বলতে বাংলা ভাষা ও সাহিত্যের
প্রাচীন যুগের প্রথম নিদর্শন কি? তাহলে চর্যাপদ। আর বৈষ্ণব পদাবলী হলো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। লেখো মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। জিনিসটা লিখে রাখো বা মনে রাখো, মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? এটা হলো বৈষ্ণব পদাবলী। মনে থাকে যেন। এখন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতাকে? এই কাব্যটির মূল রচয়িতা হলো বরু চণ্ডী দাস। লিখে রাখো, বরু চণ্ডী দাস। এটাও কিন্তু আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতাকে। উত্তরটা ঝটপট লিখে রাখি, বরু চণ্ডী দাস। লিখছে সবাই? দ্রুত লেখো, দ্রুত 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 দ্রুত। আসলে শেয়ার করেন তো, আপনারা শেয়ার করবেন, বুঝছেন? এই যে এত কষ্ট করে মানে আমরা আপনাদেরকে ক্লাসগুলো নিচ্ছি, তার বিনিময়ে কি কই? বিনিময়ে আপনারা একটু শেয়ার করবেন। এই শেয়ারটা যদি না করেন তাহলে তার ক্লাস নেওয়ার মজা আমাদের থাকবে না। যে আপনারা তাহলে আমরা মনে করবো যে আপনারা অকৃতজ্ঞ। অবশ্যই আপনারা ক্লাসটা শেয়ার করবেন। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস নিয়ে এসেছি, একটু শেয়ার করবেন আর সবাই একটু রিয়াকশন ইউজ করবেন। আর তাহলে মধ্যযুগের বাংলার সাথে শ্রেষ্ঠ কথাটা যদি থাকে তাহলে শ্রেষ্ঠ নিদর্শন হবে বৈষ্ণব পদাবলী। আর যদি বলে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা হলো বরু চণ্ডী দাস। হয়ে গেল। আর প্রাচীন যুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হলো চর্যাপদ। পরের প্রশ্নটা দেখি আমরা, সাধু ও চলিত, বলেন এই উত্তরটা কি হবে? উত্তরটা আপনার 99% মানুষ ভুল করেন। সাধু ও চলিত রীতিতে অভিন্ন মানে একই রূপে ব্যবহৃত হয় কোন পদ? দ্রুত বলো। সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোন পদ? বলো তো। অব্যয় পদ, সম্বোধন পদ, নাকি সর্বনাম পদ, নাকি ক্রিয়াপদ? দ্রুত বলো। সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে মানে যেটা ভিন্ন রূপে না, এটা উত্তরটা কি বলতে পারবা? কাকন ফকুল তিনি বলছেন স্যার শেয়ার ডান। থ্যাংক ইউ। জনন্ত ফজল শেয়ার ডান। ফারহানা তুহিন তিনি বলছেন শেয়ার ডান। ইয়াসমিন আক্তার ভাত খাইতেছি, সমস্যা নাই, তুমি চিড়া খাও। শুধু ভাত কেন, ভাতের সাথে তুমি চিড়াও খাইতে পারো। স্যার সাউন্ড প্রবলেম না কি? হ্যাঁ, তোমার সাউন্ডে প্রবলেম, আর সবার সাউন্ড ঠিক আছে। ইয়াসির আরাফাত ক ক ক। এই যে জিনিসটা আমরা ক ক আন্দাজে ঢিল মারেন, এই যে আন্দাজে, এই বাজারে কিছু মদনা বই পড়ছে এতে ক ক ক। এখন এই সাধু চরিত অভিনব সম্বোধন পদ, ঠিক আছে? এটা বাজারে গাইডে ভুল আছে, ওটা অব্যয় পদ হবে না, হবে সম্বোধন পদ। মনে থাকবে তো? তাহলে এই সাধু চলিত অভিন্ন রূপে মানে অভিন্ন মনের রূপে মানে যেটা ভিন্ন রূপে না। ওগো এদিকে আসো, এই যে ওগো বলে সম্বোধন করলো, এটা সাধু রীতিতেও এই ওগো বলতে হয়, চলিত রীতিতেও ওগো বলতে হয়। এজন্য বলছে যে সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কি? সেটা হবে সম্বোধন পদ। সম্বোধন পদ মনে থাকবো মনুরা। আর অব্যয় কবা, হ্যাঁ, অব্যয় কবা। এই যে ভুংবাং পড়ো তোমরা, তাহলে এই ভুংবাং পড়লে তো পরীক্ষায় তোমরা নম্বর পাবা না। তা সাধু ও চরিত রীতিতে কি হয়? অভিন্ন বা একই রূপে ব্যবহৃত হয়, সেটা হলো অবশ্যই হবে সম্বোধন পদ। অব্যয় পদ আবার টিক দিয়ে আইস না, তাহলে পরীক্ষায় বড় একটা এরকম একটা হাঁসের আন্ডা পাবা। কিসের আন্ডা পাবা? একটা হাঁসের আন্ডা পাবা। হয়ে গেল। পরের প্রশ্নটা দেখি আমরা, কোন বানানটি শুদ্ধ? চমৎকার একটা বানান আসছে এবার আমাদের সামনে। কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্ত, স্বায়ত্ত, স্বায়ত্ত। মানে এই জিনিসটা আসলে স্বায়ত্ত শাসন বানান থেকে আসছে। আমি কিন্তু লিখেছিলাম, এই যে দেখো, স্বায়ত্ত, দন্তস্বর নিচে বফলা অন্ত্যেষ্টিয় তয় ত। এই যে স্বায়ত্ত শাসন, এই একটা বানান, আর একটা আছে সরস্বতী বানান। এই দুইটা নিয়ে বিপদে পড়ি আমরা। সরস্বতী বানানে প্রথম দন্তস্বর ফাঁকা, দ্বিতীয় দন্তস্বর নিচে শুধু বফলা থাকে। আর স্বায়ত্ত শাসন বানানে প্রথম দন্তস্বর নিচে বফলা, আর এই তয়তা কোনো বফলা নেই। তো এক্ষেত্রে ওই অর্ধেক বানান এটা হবে। এই হলো স্বায়ত্ত। দেখাইছেন, অনেকে বলেছেন স্যার গ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা দেখছো যে বিগত সালে প্রশ্নগুলোই তোমরা পারতেছো না, সহজ প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোই পারতেছো না, তাও আবার ভুল করতেছো। তাহলে মেইন পরীক্ষা কি হবে এবার? এবার নিবন্ধন পরীক্ষা চিন্তা করো যে তোমাদের যে নিবন্ধন পরীক্ষা যেটা যে হবে, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, ঠিক আছে? সেখানে কোনো ধরনের আর গণবিজ্ঞপ্তি নেই। অর্থাৎ তুমি যদি পাশ করো, ভালো নম্বর পাও, তাহলে তুমি ভালো কলেজে বা স্কুলে জয়েন করতে পারবে। আর তোমার নম্বর যদি ভালো না থাকে, দুটো সাবজেক্টিভ এবং জেনারেল মিলিয়ে, তাহলে তুমি কখনোই এই চাকরিটা পাবা না। এক কথায় এই চাকরিটা পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে পরের প্রশ্নটা দেখি আমরা, এই যে চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমরা বিসর্গ সন্ধির ক্ষেত্রে একটা বলেছিলাম যে তিনটার যদি স থাকে কোন শব্দের মধ্যে, তিনটা স, অর্থাৎ তালব্য স, মূর্ধন্য স, এই দন্ত স, কোন শব্দের মধ্যে যদি এই তিনটা শয়ের যে কোনো একটা থাকে, তাহলে তার পরিবর্তে দুইটা আন্ডা বসাই দিবা, মানে বিসর্গ বসাই দিবা,
ঠিক আছে না? যেমন পরীক্ষা আসলো তোমার শিরচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কি, শিরচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কি, বানানটাও কিন্তু আসতে পারে। তালবস্যার সাথে কি ছ। এখন আমি বলছি এই যে তালবস্যা, আমি বলছি কোন শব্দের মধ্যে যদি তালবস্যা থাকে তার মূল শব্দ এখানে কি এই শির, এই শির। তালবস্যা থাকলে তার পরিবর্তে আমরা কি বসাবো, বিসর্গ। এই যে লেখলা বিসর্গ যোগ তারপর থাকে কি ছেদ, লিখে দিব 6 × 10 সমান সমান শিরচ্ছেদ। তাই কোনো শব্দের মধ্যে যদি এরকম তিনটা স্বয়ের যে কোনো একটা স থাকে তাহলে তার পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দিব। এরপর দেখি আমরা চতুষ্পদ। তো দেখি এখানে চতুষ্পদটা কি হবে, চতুষ্পদ চ তস্কেতু মূর্ধন্যস্বয় প দ, চতুষ্পদ। এখন দেখো এই যে দেখো মূর্ধন্যস্বয় কি আছে, মূর্ধন্যস্বয়। তার মূল শব্দটা বসাও চ তস্কেতু চতু, মূর্ধন্যস্বয় আছে তার পরিবর্তে একটা বিসর্গ বসাই দাও, থাকে পদ, চতু বিসর্গ যোগ পদ সমান সমান চতুষ্পদ। ক্লিয়ার? এটা মনে থাকবে তো? তাহলে কোন শব্দের মধ্যে যদি তিনটা স থাকে তাহলে এই তিনটা স্বয়ের যে কোনো একটা উঠিয়ে দিলি আমাদের কি হয়ে যাবে, দ্রুত বলো। পানি খাইয়েন, মাঝে মাঝে স্মরণ করাই দিয়ে না। নিচে সবাই চতুষ্পদ। ওকে, এরপর যদি আপনাকে আর একটা বানান আমি দিই, এটা দেখেন ধ ধনু ষষ্ঠ অনুষ্ঠ ধনুষ্টঙ্কার, ধনুষ্টঙ্কার। দেখে মাঝখানে কি আছে, মূর্ধন্যস্ব। কি আছে, মূর্ধন্যস্ব। মূল শব্দ মেনে রাখো, মূল শব্দ ধনু, এই মূর্ধন্যস্ব আছে পরিবর্তে বিসর্গ, ধনু বিসর্গ যোগ কি হবে, টঙ্কার, টনস্ব টং কার টঙ্কার। ধনুষ্টঙ্কার বানানটা কিন্তু বাংলা একাডেমি অভিধানে কিন্তু এরকম। হ্যাঁ, আর পুরাতন বোর্ড বইয়ে এই ধনুষ্টঙ্কার বানানটা দেয়া আছে এভাবে, দেখো ধনু ষষ্ঠ অমুকাঙ্কা আকার, এভাবে ধনুষ্টঙ্কার ছিল। এখন আর বর্তমানে এরকম ধনুষ্টঙ্কার নেই, বর্তমানে ধনুষ্টঙ্কার বানানটা অনুস্বর দিয়ে লিখতে হবে। লিখেছো সবাই? স্যার আপনি এটা কি লিখেছেন, একটু টাইপিং ভুল স্যার, সময় বেশি নাই, যা খাওয়ার খেয়ে নিন। হ্যাঁ, যা খাওয়ার খাইয়ে লাও, আশেপাশে যা আছে সব খাইয়ে ফেলাও। যেহেতু সময় বেশি নাই, একজনে কইছে স্যার আশেপাশে যা আছে সব খাইয়ে ফেলাই, মনে যা চায় সব ধুমাইয়া খাইয়ে ফেলাও। এবারে বলছে পাপে বিরত থাকো না। আর আমরা জানি কোন শব্দের মধ্যে এই বিরত কথাটা যদি থাকে, একটা সোরামি বুদ্ধি আছে, কোন সব বাক্যের মধ্যে পরীক্ষার হলে যদি এই বিরত কোনো একটা শব্দ থাকে, শব্দটার নাম কি বিরত, তাহলে এত ভাবার টাইম নেই, অপাদানে টিক দিলে হয়ে যাবে। কি অপাদানে টিপ দিলে হয়ে যাবে। পাপে বিরত হও, তাই না, লুচ্ছামি থেকে বিরত থাকো, এগুলো যদি এক কথায় যদি তোমার বিরত কথাটা থাকে তাহলে তুমি 100% অপাদানে টিক মারো। আর মূল শব্দ হলো পাপ, এখানে পাপের নিচে মূলত দাগ হবে, মূল শব্দ হলো পাপ, বিরত হলো এ পাপে, তাহলে অপাদানে সব তুমি অপাদানে সব। এরপরে দেখো কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উপপদ। উপপদ তৎপুরুষ সমাস কি, আমরা সবাই জানি উপপদ তৎপুরুষ সমাস কি। আমি গতকাল শিখেছিলাম সন্ধ্যায় যে উপপদ তৎপুরুষ হলো এক কথায় প্রকাশের মতো। উপপদ তৎপুরুষ মানে কি, এক কথায় প্রকাশের মতো, এক কথায়, এক কথায় প্রকাশের মতো। তা তুমি দেখো চারটা অপশনের ভিতরে এক কথা প্রকাশ করার কথা, উপগ্রহ, গ্রহের তুল উপগ্রহ, এটা এক কথা প্রকাশ করা যায় না। বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, এটা এক কথা প্রকাশ করা যায় না। বৃদ্ধবাদ প্রতিবাদ, এটা এক কথা প্রকাশ করা যায় না। ছেলে ধারা, ছেলে ধরে যে, দেখো এটা এক কথায় প্রকাশ করা যায়, সুতরাং উত্তরটা হবে ছেলে ধারা। ছেলে ধরে, দ্রুত দ্রুত লেখো, ছেলে ধরে যে সমান সমান ছেলে ধরা, দ্রুত ঝটফট ঝটফট। আমি বলেছিলাম যে উপপদ তৎপুরুষ সমাস যদি পরীক্ষা আসে আপনি দেখবেন চারটা অপশনের ভিতরে যেটা এক কথায় প্রকাশ করা যাবে সেটাই কি, সেটাই হলো এইটা। তা ছেলে ধরা, ছেলে ধরে যে, ছেলে ধরা। এবার দেখো চমৎকার একটা প্রশ্ন, পোস্টাল কোড কি নির্দেশ করে। এটা অনেক গাইড বই দেখেছি ভুল দেয়া আছে, পোস্টাল কোড কি নির্দেশ করে। এখন আপনি যখন চিঠি পাঠাবেন, আর মনে মনে ভাবতেন স্যার চিঠিতে পাঠাই না কাউকে, শুধু SMS দেই, তাই না। এখন এখানে বলছে পোস্টাল কোড কি নির্দেশ করে। এই পোস্টাল কোডটা কি, একটা চিঠির উপরে ছোট্ট একটা জিনিস আঠা দিয়ে লাগাই দেয়, একটু লাগাই দেয়, তো এটাকে কি বলে, পোস্টাল কোড কি নির্দেশ করে। প্রাপকের এলাকা, ডাক বিভাগের নাম, পোস্ট অফিসের নাম, নাকি প্রেরকের এলাকা, কোনটা বলতে পারবা। হ্যাঁ, ক নাম্বার উত্তরটা ঠিকই বলেছে, ক। এটা হলো প্রাপকের এলাকা। কি হবে, প্রাপকের এলাকা। অর্থাৎ যে যার কাছে তুমি চিঠিটা পাঠাবা তার এলাকাটা নির্দেশ করে মূলত এই পোস্টাল কোড। লিখতেছেন তো সবাই? তাহলে পোস্টাল কোড কি নির্দেশ করে, প্রাপকের এলাকা। লিখছে সবাই?
ওকে, আমরা পরের প্রশ্নটা যাই একটু। দেখো এটা কি বলছে, সন্ধির ডিপলি নিয়ম থেকে ধরছে ঢাকা যোগ ঈশ্বরী, ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে? এই ধরে প্রশ্নোত্তর পারতে হলে তোমাকে ঢাকেশ্বরী এটা সন্ধি বিচ্ছেদ করো। মূল শব্দ কি? ঢাকা যোগ, ঢাকা যোগ ঈশ্বরী, ঈশ্বর থেকে আসছে ঈশ্বরী, তাই না? ঢাকা এখানে কোন ধ্বনি আছে? স্বরে আ ধ্বনি, প্লাস এখানে সরাসরি কি আছে? এখানে সরাসরি আছে দীর্ঘই, ঠিক আছে? তা আকার প্লাস দীর্ঘ ইজিক্যাল কি হয়? এ হয়। আ প্লাস দীর্ঘ, এখানে আ প্লাস দীর্ঘই আছে কই? এই যে আ প্লাস দীর্ঘ ইজিক্যাল টু এ, উত্তর হবে এটা। বুঝছেন? এভাবে কিন্তু বের করতে হয়। এই ধরনের সূত্র থেকে পরীক্ষা আসলে এভাবে বের করবা, মনে থাকবে? আমি যদি আর একটা উদাহরণ দিই তোমাদেরকে, দেখো তোমাদের এরকম আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি বলে নীলাচল, এই শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে? এই শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে? তাতে আমরা প্রথম ভাঙতে হবে। মূল শব্দ কি? নীল যোগ অচল, অচল। এখন লয়ের নিচে কি আছে? প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি নিচে একটা স্বরে অ থাকে, প্লাস এখানে কি আছে? স্বরে অ। তো অকার আর অকার মিলে কি হয়? নীলা, এই যে আ হয়েছে, কি হয়েছে? স্বরে আ। তো অকার প্লাস অকার মিলে কি হলো? আকার হইলো। এই যে অ প্লাস অ ইজ ইকুয়াল টু আ। তুমি যদি এখানে আসল মারো তাহলে তো হবে না। অচল, অচল অর্থ কি? পর্বত। নীলাচল একটা পর্বত। তো অ প্লাস অ ইজ ইকুয়াল টু আ, এটা হবে উত্তর। এরকম এক একটা শব্দ দিয়ে দিতে পারে। যেমন এবার ওই যে ঢাকেশ্বরী দিয়েছে, এবার অন্য কোনো শব্দ দিয়ে দিতে পারে। মনে থাকবে? মনে থাকবে তো? ওকে, দ্রুত তাহলে নিরুচ্চার, তো অযোগ ইজ ইকুয়াল টু আ হয়ে যাবে। আমাদের পরের প্রশ্নটা দেখি কি আছে, কোন বানানটি শুদ্ধ? বলতো কোন বানানটি শুদ্ধ? এখানে বলছে এই মুমূর্ষু বানানটা আমরা সবাই পারি। দেখো মুমূর্ষু বানানটা, এই মুমূর্ষু বানানটার সাথে রিলেটেড একটা বানান আছে সাবাস, সয়কার সা বয়কার বা তালবস্যা। দেখো এই সাবাস বানে এটাও তালবস্যা, এটা সাবাস বানে, দুটোটাই তালবস্যা হবে। এরকম বানানগুলো মনে থাকো। তারপর দেখো কিশমিশ, কিশমিশ, এই কিশমিশ বানানো দুটোটাই তালবস্যা থাকে, নট কিসমিস। এটা আবার দেখো মুমূর্ষু বানানটা, মস্কে মু, এই দেখো ম, এইটা দীর্ঘকার, এই মুদ্রসা রেপ, শেষে রস্যুকার। তো উভয় পাশে যদি এরকম রস্যুকার থাকে আর মাঝখানটা যদি দীর্ঘকার থাকে আর মুদ্রসা যদি রেপ থাকে, তাহলে এটা হয়ে যাবে মুমূর্ষু। তা মুমূর্ষু বানানটা কেমনে মনে রাখবা? প্রথমে রস্যুকার, শেষে রস্যুকার, মাঝখান দীর্ঘকার আর মুদ্রসার উপরে একটা রেপ হবে। লিখছে সবাই? লিখছে সবাই? হ্যাঁ, সাবাস বানানটা শিখলাম, মুমূর্ষু বানানটা শিখে গেলাম, আমরা কিশমিশ বানানটাও শিখে ফেললাম। ওকে ওকে, এই যে বানানগুলো আমরা শিখে, নিত্য নতুন এই বানানগুলো কিন্তু আমাদের কাজে লাগে। পরের প্রশ্নটা কি আছে? এখানে বলছে রাজায় রাজায় লড়াই করছে, তাই তো? যাই হোক, সাবজেক্ট দুইটা, একটা রাজা একটা রাজা। এটা কি? এটা কি বলতে পারবা? এই বাক্যে রাজায় রাজায় কি? এটা ১৬তম প্রভাষক নিবন্ধন আসছে, বলতে পারো এটা কি প্রযোজক, এটা কি মুখ্য কর্তা, নাকি বেতিয়ার কর্তা, নাকি নিযন্ত কর্তা? একটা জিনিস আছে, এটা উত্তরটা, সঠিক উত্তরটা হবে বেতিয়ার কর্তা। কেন বেতিয়ার কর্তা? বেতিয়ার কর্তা হলো দুটো সাবজেক্ট সমান ভার্বের কাজ করে। বাক্যের মতে যখন দেখবা দুটো সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে, সেটাই হলো বেতিয়ার কর্তা। যেমন আমি যদি বললাম স্বামী স্ত্রী কি করে? স্বামী স্ত্রী কোলাকুলি করে। কি করে? স্বামী স্ত্রী কোলাকুলি করছে, স্বামী স্ত্রী কোলাকুলি করছে। তাই কথাটা যখন বললাম স্বামী স্ত্রী কোলাকুলি করছে, তো এখানে দেখো সাবজেক্ট কিন্তু দুইটা, এই একটা স্বামী আর এই একটা স্ত্রী, পাশাপাশি দুইটা সাবজেক্ট কিন্তু, তাই না? তা দুইটা সাবজেক্ট দেখো সমান কাজ করছে। এখানে কোলাকুলি করার কাজটা এই স্বামীও করে স্ত্রীও করে। একজন কিন্তু সোজা একদম দাঁড়াই থাকে না, যে না আমি করবো না, আমি তোমার সাথে কোলাকুলি করবো না, এরকম কিন্তু না। দুইজনকে আসো আসো বুকে আসো, এই যে দুইজন কোলাকুলি করে, তা এইটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট কিন্তু সমান ভাবে কাজ করছে। সুতরাং এটাই হলো বেতিহার কর্তা। রাজা রাজায় লড়াই করছে, শেয়ানে শেয়ানে কোলাকুলি করে, ভাইয়ে ভাইয়ে বেশ মিল, ঠিক আছে? বাঘ মহিষ এক ঘাটে কি খায়? এক ঘাটে জল খায়। এই জিনিসগুলো হলো বেতিহার কর্তা। মন থাকবে? মন থাকবে। বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, এক ঘাটে জল খায়, এক ঘাটে ভাত খায়, এক প্লেটে ভাত খায়। ওই আরেকজন স্বামী স্ত্রী মারামারি করছে। রমজান মাসে আমি কইলাম কোলাকুলি করে, তোমরা কইছো মারামারি করে। খালি নেগেটিভটাই দেখো, পজিটিভটা দেখো না। স্বামী স্ত্রী মারামারি করে, এই নেগেটিভটাই ভালো দেখো। তুমি কই দেখছো স্বামী স্ত্রী মারামারি করে? স্বামী স্ত্রী কোলাকুলি করবে, এরা মারামারি করবে, এটা বলো। রমজান মাসে স্বামী স্ত্রী যদি মারামারি করে, তা রোজা হবে? কি যে কও রে, হ্যাঁ?
এটা কোনো দরকার? আরেকজন রমজান মাসে কোলাকুলি কি দরকার? কেন রমজান মাসে কোলাকুলি করতে আল্লাহ নিষেধ করছে নাকি? আল্লাহ কইছে যে না রমজান মাসে কোলাকুলি করা যাবে না? আল্লাহ কইছে? তোমরা যে কি বলো না, তোমরা করবা খালি কোলাকুলি করবা প্রেমিক প্রেমিকা, এইটা মজা হইতো। তোমরা করবা প্রেমিক প্রেমিকা যদি কইতাম তাহলে ওইটা ভালো লাগতো, যেটা বৈধ না। এটা হচ্ছে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? বলো। ধ্বনি বিপর্যয়ের আরেক নাম বর্ণ বিপর্যয়। তাই এই ধ্বনি বিপর্যয় আবার কোন পরীক্ষা বলতে পারে নিচের কোনটি বর্ণ বিপর্যয়ের উদাহরণ? বর্ণ বিপর্যয়। তাই ধ্বনি বিপর্যয় আরেক নাম কি? বর্ণ বিপর্যয়। এটা কি হবে? এটা চেনার উপায় হলো দুটো শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। তাহলে দেখো শব্দের মধ্যে দুটো ধ্বনি চেনার উপায়, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। কি করে? পরস্পর জায়গা বদল, পরস্পর জায়গা বদল করবে। তা শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর, দ্রুত দ্রুত দ্রুত, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর কি করবে? জায়গা বদল করবে। তুমি দেখো এখানে বড় দাদা বড়দা না, এখানে কোনো জায়গা বদল করে না, কিছু কিছুটা জায়গা বদল করে না। এইটা দেখো, এটা উত্তর, এটা ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে। তুমি দেখো এখানে পিশাচ, পস্কের পি, শয়কার সাত, পিশাচ, এই প্রথম ধ্বনিটা কিন্তু ঠিক থাকবে, এ কোনো চেঞ্জ হবে না। এখন এই চয়কার চা, এ তালা বসা শেষে যাবে, ঠিক আছে? পিশাচ হয়ে যাবে কি? পিশাচ। পরস্পর জায়গা বদল করবে জাস্ট। হ্যাঁ, আবার দেখো নস্কা, এই প্রথমে ন ঠিক থাকবে, কয়কার কা, এই যে নকশা, তা ন ক তালা বসা, নকশা হয়ে যাবে কি? হবে ন স কয় নস্কা, তা নকশা হয়ে গেল নস্কা। তো এই ন ঠিক থাকবে, এই তালে বসা মাঝখান ঢুকবে আর ক শেষে যাবে। তো এরকম যদি শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর যদি কেউ জায়গা বদল করে তাহলে সেটা ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। যেমন লাফ, লাফ, এটা কি হবে? ফ আগে চলে আসবে, ল শেষে চলে যাবে। তা শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর যদি জায়গা বদল করে তাহলে আমরা সেটা কি বলবো? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। লিখছে সবাই? হ্যাঁ, রিক্সা হয়ে যাবে রিস্কা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ধ্বনি বিপর্যয় অনেক চাকরি পরীক্ষায় আসে এটা। পরেরটা দেখো, যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দ। তা যোগরূঢ় শব্দ 1 নম্বরে হলো যৌগিক শব্দ, 2 নম্বরে রুর বা রুরি শব্দ, 3 নম্বরে হলো যোগরূঢ় শব্দ। তো যোগরূঢ় শব্দ টেকনিকটা কি? বলদ, রাজপুত, পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল, তো টেকনিকটা আমরা কিন্তু অনেকবার লিখে দিয়েছি আপনাদেরকে পেইড ব্যাচের ক্লাসে। তো পেইড ব্যাচের ক্লাসে এগুলো কিন্তু আমরা অনেকবার লিখিয়ে দিয়েছি। তাহলে বলদ কি শব্দ? বলদ অবশ্যই যোগরূঢ় শব্দ, রাজপুত যোগরূঢ় শব্দ, পঙ্কজ যোগরূঢ় শব্দ, মহাযাত্রা যোগরূঢ় শব্দ, জলধি এটা হলো যোগরূঢ় শব্দ। লিখছে সবাই? তাড়াতাড়ি লিখছে সবাই? ওকে, গুড। হ্যাঁ, জায়গা বদল করলে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। গুড, আপনি তো ভালোই পারেন। ঢাকা শহরে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। তাই যারা ঢাকা শহরে আশেপাশে আছেন তাদের 5 মিনিট, ঠিক আছে না? 5 মিনিট। তা পানি আমি একটু সুযোগ আছে, একটু খাইয়ে নি, কারণ বাঙালি তো সুযোগ পাইলে খাইতে হয়। খেয়ে নাও সবাই। তাহলে উত্তর কোনটা হবে বলো? পঙ্কজ। উত্তর পঙ্কজ। তার কি হবে? উত্তর পঙ্কজ হবে। পঙ্কজ, এই যে পঙ্কজ আছে, তার যোগরূঢ় শব্দ টেকনিকটার ভিতর থেকে আসে, বাইরে থেকে আসবে না। পরেরটা দেখি আমরা, বাংলাদেশ সংবিধান কতটি ভাষায় রচিত? বাহ, এটা জিকে ঢুকে পড়ছে। যাই হোক, জিকে ঢুকে পড়লেও আমরা পারবো। বাংলাদেশ সংবিধান কতটি ভাষায় রচিত বলতে পারবা? আমাদের মহান সংবিধান কতটি ভাষায় রচিত বলতে পারবা? মনে থাকবে? আজান, চট্টগ্রামে আজান দিয়ে দিছে না? আচ্ছা, দ্রুত বলো, এটা কোনটা হবে বলো তো? কোনটা হবে? রাজশাহীতে এখনো 10 মিনিট। ওরে বাবা, রাজশাহী মানুষ দ্রুত খাও, 1 প্লেট আরো 2 প্লেট মেরে দাও। রাজশাহী মানুষ আরো 2 প্লেট খাইতে পারো। এটা কবে? হ্যাঁ, 2টা। ভেরি গুড মুন্নি সরকার, তুমি বলেছেন স্যার 2টা। এই যে 2টা, তাই এই যে 2টা, একটা হলো বাংলা আর একটা হলো ইংরেজি।
আমাদের সংবিধান দুটি ভাষায় রচিত, একটা হলো আমরা দেখবা বাংলা ভাষা আমাদের সংবিধান পাওয়া যায় কিনতে, আর তুমি যদি চাও ইংরেজি ভাষায় তাহলে তুমি ইংরেজি ভাষায় এটা কিনতে পারবা। তাই আমাদের দুটো ভাষায় রচিত, একটা বাংলা একটা ইংরেজি। ওর বাবা আরো একটা জিকে ঢুকে পড়ছে, বাংলাদেশে কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? আমরা জানি আমাদের বাংলাদেশে এমন একটা জেলা আছে যেটার সাথে ভারতেরও বর্ডার আছে আর মিয়ানমার, একটা হলো এক পাশে আছে দেখবা এই জেলাটার সাথে ভারতেরও আছে প্লাস এইটার সাথে মিয়ানমারও আছে। ঠিক আছে, বলতে পারবা এই আন্তর্জাতিক সীমানা আছে, ভারতের সাথেও আছে মিয়ানমারের সাথে আছে। তা বাংলাদেশের সাথে কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত বলতো? এমন একটা জেলার নাম বলো, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি নাকি কুমিল্লা? বলতে পারবা? একজনে বলো তো, কে পারবা? একজনও পারবা? বলতে পারবা? খ নাম্বার বান্দরবান। বান্দরবানের সাথে দুইটা জায়গায় আছে, এই বান্দরবানের সাথে রাঙ্গামাটি আছে, বান্দরবানের সাথে কি তোমার আমাদের মিয়ানমারও আছে আবার ভারতেরও আছে? শিওর? শিওর? হ্যাঁ। আচ্ছা, লিজা বলছে রাঙ্গামাটি, তা রাঙ্গামাটি। আয়সাও বলছে রাঙ্গামাটি। লিয়াকত কাদরি তিনিও বলছে রাঙ্গামাটি। যেহেতু অধিকাংশ মানুষ রাঙ্গামাটি বলছে, আমি আর সাদামাটি বলবো কেন? তাহলে আমিও রাঙ্গামাটি বলে দিই, এই রাঙ্গামাটি। সেটা কথা এই রাঙ্গামাটি, ঠিক আছে। আমি আর সাদা মাটি বা পিঙ্ক কালারের মাটির কথা আমি বলবো না। তোমরা যেহেতু মাটির কথা বলছো, আমিও রাঙ্গামাটির কথা বলে দিলাম। এটা পিঙ্ক কালারের মাটি না, রাঙ্গামাটি বা লাল রঙের মাটি যেটা, এটাই হলো রাঙ্গামাটি। এটার সাথে মাশাআল্লাহ ভারতেরও আছে, মাশাআল্লাহ আমাদের মিয়ানমারের আছে। এই জন্য রাঙ্গামাটিকে বলা হয় বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? হয়ে গেল। পরের প্রশ্ন দেখি আমরা, ভূকম্প। ও বাবা, এবার কি বলছে দেখো, এর ভিতরে জিকেও ঢুকে গেছে। তা ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? এটা আমরা জানি এই বৃষ্টি পরিমাপক যন্ত্র ব্যারোমিটার না? এই বৃষ্টি পরিমাপের যন্ত্রের নাম আমরা জানি ব্যারোমিটার। সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার, তাই না? আবার ওই যে বীজগণিতের যে রাশিগুলো মাপা হয় সেগুলোকে বলা হয় দিক নির্ণয় করা হয়, বীজগাণিতিক দিক নির্ণয় করা হয়, তাকে বলা হয় কম্পাস। তাহলে অবশ্যই ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কোনটা হতে পারে? অবশ্যই সিসমোগ্রাফ। অবশ্যই কি? সিসমোগ্রাফ। আর ফ্যাদোমিটার কোনটা? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র। লিখে রাখো, সমুদ্রের গভীর। স্যার ভর্তি হতে চাই, যারা ভর্তি হবেন তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিবেন বা নাম্বারগুলো দিয়ে রাখবেন। প্রতিদিন সকাল 8:30 থেকে আপনারা রাত 8টা পর্যন্ত আপনারা কল দিয়ে ভর্তি হতে পারবেন, মনে থাকবে তো? ওকে, তাহলে আমাদের সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার। ঠিক আছে। কম্পাস, এটা হলো দিক নির্ণায়ক যন্ত্র একটা কম্পাস। আর ব্যারোমিটার বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। হয়ে গেল। আমাদের জিকেটা ঢুকছে, তাও তো মোটামুটি আমরা পারতেছি। আল্লাহ, এবার আসছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস কবে বলতে পারবা? আমরা বিশ্ব পরিবেশ দিবস কবে? তবে আমি একটা জানি, এটা হলো মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর কি? বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্ব মানবাধিকার দিবস। তা বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস হলো 10 ডিসেম্বর। হ্যাঁ। আর 8ই মার্চ কি? বিশ্ব নারী দিবস। 8ই মার্চ কি? এটা হলো বিশ্ব নারী দিবস। কি এটা? বিশ্ব নারী দিবস। দ্রুত বলো। তাহলে দুইটা তোমরা পারছি। এখন থেকে 5ই জানুয়ারি 5ই জুন। তা যেহেতু তোমরা বলছো স্যার 5ই জুন, তাহলে উত্তরটা 5ই জুনই হবে। তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে? এটা আমরা পারলাম। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। তা 10ই ডিসেম্বর কি? বিশ্ব মানবাধিকার দিবস। আর 8ই মার্চ বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবস। তাহলে 5ই জুন হলো বিশ্ব পরিবেশ দিবস। লিখে রাখো, এই বিশ্ব পরিবেশ দিবসটা আসতে পারে, যে কোনো পরীক্ষা আসতে পারে। দ্রুত। পরের প্রশ্নটা কি? দ্রুত বলো। এই রত্ন, এই যেবার বাংলা ঠিক আছে। রত্ন থেকে রতন হওয়া সন্ধি সূত্র কোনটা? রত্ন থেকে রতন, এটা কি অপিনীতি হবে? না, অপিনীতি তো হবেই না, কারণ অপিনীতি মানে কি? অপিনীতি মানে রস্যই অথবা রস্যু। তো এখানে রস্য আছে কোথাও? নাই, তাহলে এটা কেটে দাও। অবিস্মৃতি মানে কি? সাধু থেকে চলিতর মতো, এটাও কেটে দাও। সাধু থেকে চলিতর মতো। এবার দেখো স্বরসঙ্গতি কি? ওই তুলা, তুলো, মূলা, মূলো, এগুলো হলো স্বরসঙ্গতি। অর্থাৎ একটা স্বরের সাথে ধাক্কা লেগে আরেকটা স্বরে পরিবর্তন হয়ে যায়, সেটাকে বলে স্বরসঙ্গতি। সেটাও তো এখানে না, তা উত্তর এটা হবে না, এটা হলো স্বরভক্তি। তা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তা রত্ন থেকে রতন, এটাকে বলে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মনে থাকবে, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। রত্ন অর্থাৎ যুক্ত বর্ণটা ভেঙে যাবে, এটা রত্ন হয়ে যায় রতন। এটা যুক্ত বর্ণ ভেঙে যায়, এটা বলা হয় বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। এটার নাম হলো মূলত মধ্য স্বরাগম। এর আরেক নাম বিপ্রকর্ষ। মধ্য স্বরাগম এর আরেক নাম বিপ্রকর্ষ, এর আরেক নাম হলো স্বরভক্তি। তা প্রশ্নকর্তা অনেক দুষ্ট, সেই দুষ্ট প্রশ্নকর্তা তিনি চালাকি করে যদি বলতো মধ্য স্বরাগম, তাহলে ইজিলি পারতা। চালাকি করে দিছে স্বরভক্তি। তাই এই তিনটা জিনিস একই জিনিস কিন্তু। অর্থাৎ আপনি দেখবেন
এখানে একটা যুক্ত বর্ণ থাকবে, সেটা এখানে ভেঙে যাবে। যেমন ফিল্ম, এখানে গেলে হয়ে যাবে ফিলিম, ফিলিম হয়ে যুক্ত বর্ণ ভেঙে যাবে। এরকম দেখো গ্রাম, এই যুক্ত বর্ণ ভেঙে যাবে, হবে গয়কার গে রয়কার রাম আর গ্রাম। এবার দেখো ক্লিপ, ক্লিপ, এটা হবে কয়রসিকারে কি লয়রসিকার লি প, ক্লিপ। এই দেখো রত্ন, এটা হবে রতন রতন, এই যুক্ত বর্ণ ভেঙে যাবে। তাহলে মধ্য স্বরগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি হলো যুক্ত বর্ণ সবসময় ভেঙে যায়। যুক্ত বর্ণ কি হয়? সবসময় ভেঙে যায়। দ্রুত লেখো। 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, এখানে কি ধরিত্রী দিবস আসছিল? আসে নাই তো। আচ্ছা, এটা বুঝছেন তো সবাই? তাহলে মধ্য স্বরগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি লিখছেন সবাই? লিখছেন তো? ওকে, পরের প্রশ্নটা আমরা একটু ঝটপট দেখি। আরে কই গেল, কই গেল, কই গেল? হ্যাঁ, তাহলে এটা মনে থাকবে তো। এরকম কিন্তু দেয়া থাকতে পারে। আরে কই গেল? পিরিতি আমাদের থাকতে পারে কি? পিরিতি, এরকম পিরিতি থাকে। এটা যদি থাকে তাহলে এভাবে দিবা পি রি তি। এটা হলো মধ্য স্বরগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি। অর্থাৎ এই পাশে যেটা থাকবে যুক্ত বর্ণ, এটা এই পাশে এসে একদম কি হয়ে যাবে? ভেঙে যাবে। তা এখন দেখো ওই যে অবিশ্রুতি কি, আমরা জানি অবিশ্রুতি মানে সাধু থেকে চরিত্রের মতো। অবিশ্রুতি কি? অবিশ্রুতি সাধু থেকে চলিত। যেমন শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে। ঠিক আছে, শুনিয়া শোনে, করিয়া থেকে করে, সাধু চলিত, সাধু চলিত। এটা নাম কি? অবিশ্রুতি। সময় শেষ। আজকে আমাদের সময় শেষ, তাই তো? যাই হোক, এত কষ্ট করে এতক্ষণ আমরা যারা ক্লাস করলাম অসংখ্য ধন্যবাদ। তবে আমি আপনাদেরকে বলি, আপনারা জব মেডিসিনের সাথে থাকেন। প্রতিদিন যে ফ্রি, আজকে সকাল 11টায় আরেকটা ফ্রি ক্লাস আছে ম্যাথমেটিক্স এর, আমাদের ইমাম স্যারের। তো সকাল 11টায় ম্যাথমেটিক্স এর ইমাম স্যারের ক্লাসটা করবেন। আবার সন্ধ্যা 6টায় আবার দেখা যাবে যে আমাদের কারো না কারোর সাথে আপনাদের দেখা হবে। এরকম প্রতিদিন ফ্রি ক্লাস এবং পেইড বেজের ক্লাসগুলো করবেন। ভাই, চাকরিটা কিন্তু আপনার দরকার। যাদের চাকরিটা দরকার তারাই কেবল লেগে থাকেন। দেখেন এবার কত মানুষের প্রাইমারি চাকরি হয়ে গেল, তাদের পরিবারটা ঈদে অনেক ভালো কাটবে। আবার অনেকে বিভিন্ন মন্ত্র অধিদপ্তর চাকরি হবে। দেখছেন এবার কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু অনেক স্ট্রেট এবং তিনি কিন্তু দুর্নীতি কখনো বরদাস্ত করবেন না, এটা আমরা বুঝতেই পারতেছি। এবং তিনি সার্কুলার আরো বেশি বেশি বাড়িয়ে দিবেন, এটা আমরা জানি। তো সুতরাং পড়াশোনা করেন, পড়াশোনা না করলে কেউ আপনার দিকে তাকাবে না। এই জন্য বললাম যে সবাই অবশ্যই কি করবেন? পড়াশোনার ভিতরে থাকবেন। আর আমাদের এই নিবন্ধনের কোর্সে জেনারেল নিবন্ধন, যদি জেনারেল আপনারা দুর্বল থাকেন, জেনারেল পার্টে 4টা সাবজেক্ট জেনারেল আপনি মাত্র 1250 টাকা দিয়েই করতে পারবেন, বই ফ্রি। আর সাবজেক্টিভ যদি করেন, অনেকে সাবজেক্টিভ বোঝেন না, আপনার নিজ সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দিতে হবে। তো এটাও 100 মার্কের, এটা হলো 1650 টাকা দিতে হবে। তো এগুলোর সাথে একদম হ্যান্ডবুক, সবগুলোর সাথে আমাদের হ্যান্ডবুক ফ্রি। ঠিক আছে, সাবজেক্টিভ হ্যান্ডবুক সার্কুলার দিলেই বই পাবা, আর এটার বই এখন সাথে সাথে পেয়ে যাবা। মাত্র 1250 টাকা দিলে নিবন্ধন জেনারেলে তুমি 4টা সাবজেক্ট, বাংলা, অঙ্ক, ইংরেজি, জিকে, ম্যাথ সবই করতে পারবা। সাবজেক্টিভে এটা 1650 টাকা পে করে তুমি হ্যান্ডবুক একদম ফ্রি পাবা। ঠিক আছে, তা এইরকম স্যার আমরা যোগাযোগ করবো কোন নাম্বারে? এই যে দেখো 01901519501, এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোতে তোমরা হটলাইনে কল দিবে, মনে থাকবে। এটা কল দিবে প্রতিদিন সকাল 8:30 থেকে একদম রাত একদম 8টা পর্যন্ত। আর যদি তোমাদের কোনো আর্থিক সমস্যা থাকে তাহলে আমাদের একটা ওই যে গুগল ফর্ম দেয়া থাকে, ওই গুগল ফর্মটা অবশ্যই তোমরা কি করবা? এটা কিন্তু এই যে গুগল ফর্মটা পূরণ করে দিবা, ঝটফট গুগল ফর্মটা পূরণ করে দাও। ময়ূরা ভূত হয়ে সবরির ঘাড় মটকাবে স্যার, পদার্থ বিজ্ঞান বিষয় ব্যক্তি হাইলাইটস কবে দিবেন? আমরা তো বলতেই পারতো হাইলাইটস তো সার্কুলার দিলে, সিলেবাস দেয় না। তো সিলেবাস দিলে তোমরা সব বই পাবা। আমরা কোনো বই আমরা কিন্তু এখনো দেইনি, যারা বই পাবা সিলেবাস দিলেই বই পাবা, মনে থাকে জানো। এই যে সাবজেক্টিভের বই আপনাদের সিলেবাস দিলেই পাবা। বাংলাদেশে কেউ কিন্তু এখন বই দিবেন আপনাদের, সিলেবাস দিলে বই পাবা, সিলেবাস দিলে হ্যান্ডনোট বই পাবা, মনে থাকবে। এটা নিয়ে প্রতিদিন তোমরা কেন এই কমেন্ট গুলো করা যায়? এগুলো করবে যারা মূর্খ, যারা কিছুই বোঝে না, তারা, মনে থাকবে।
হ্যাঁ, স্কুল শিক্ষার কোর্স আছে, কিন্তু ঠিক আছে। এই দেখো, সাবজেক্টিভের বই সিলেবাস না দিলে তোমার কে বই দেবে বলো? বাংলাদেশে এমন কোন কোম্পানি আছে তোমাকে একটা বই বানাই দিবে? কারণ কি, আমাদের বই সবই রেডি, বই রেডি, কিন্তু সিলেবাসটা বসাতে হবে না। সিলেবাসটা না দিলে তো কখনোই এটা সম্ভব না, কারণ এই স্টাইলে পরীক্ষা তো আগে কখনোই হয় না। যাদের আর্থিক সমস্যা থাকবে অবশ্যই ওই যে ফর্মটা পূরণ করবে। স্যার আমি ভর্তি ছিলাম, আমাকে যারা ভর্তি ছিল তারা একটু ডিসকাউন্ট পাবা, তারা আমাদের হটলাইন নাম্বারে কল দিবা। মনে থাকবে স্যার স্কুল 2 এ ক্লাস হয় না কেন? স্কুল 2 এ ক্লাস হবে না, স্কুল 2 বাতিল। স্কুল 2 তো বাতিল করা হয়েছে, বাংলাদেশ সরকার স্কুল 2 বাতিল করে দিছে, অর্থাৎ সেখানে এইচএসসি পাশের সার্টিফিকেট যারা ছিল তারা বাতিল। অনার্সে যারা আছেন তারা আবেদন করতে পারবে শুধু। আর ক্লাস হয়তো তুমি পারো, গতকালও তো ক্লাস হয়েছে, গতকালও তো ক্লাস হলো, তোমরা কি আজকেও তো ক্লাস আছে, ক্লাস হয় না কে বললো? আমাদের কোনো ক্লাস হয় না বলতে কোনো সাউন্ড হবে না, ঠিক আছে? প্রতিদিন ক্লাস হয়। এইটা ঠিকই কইছো যে জব না পেলে স্যার সবই মূর্খ, বাস্তব কথা। তুমি যে পড়াশোনা করো, তুমি যে মেধাবী, তুমি যদি চাকরি না পাও তা সবাই বলবে তুমি হলো আস্তা মদ না, বুঝছেন? আর তুমি যদি চাকরি পাও তা সবাই তোমার ভাববে তুমি একজন মেধাবী, এবং বলবে যে আমাদের উপজেলার মেধাবী মুখ, মেধাবী সন্তান। তুমি যদি চাকরি পাও, ঠিক আছে, কৃতি শিক্ষার্থী তোমাকে বলবে যে অমুক থানার কৃতি শিক্ষার্থী, ঠিক আছে, এইটা বলবে তোমাকে। আর তুমি যদি চাকরি না পাও তা তোমাকে বলবো ওই এলাকার মদ না, ওই এলাকার সবচেয়ে মদ না। ওকে, যাই হোক, আমরা সবাই নামাজে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। দেখা হবে আবার আপনাদেরকে সাথে। আল্লাহ হাফেজ।